তত্ত্বাবধায়ক সরকার বলতে মূলত একটি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝানো হয়। নির্বাচিত সরকারের মেয়াদ শেষ বা কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যদি নির্বাচিত সরকার পদত্যাগ করে, তবে পরবর্তী নির্বাচন পর্যন্ত যেই সরকারের আওতাধীন থেকে নির্বাচন সংঘটিত হয় তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলে। বিদায়ী নির্বাচিত সরকার তার অনির্বাচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তর করে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে মূলত রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন, আর প্রধান উপদেষ্টা তার অধীনে বেশ কিছু সদস্য নির্বাচন করেন। 2011 সালের 10 মে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়। এছাড়াও দেশের সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে এ সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়। এ সময় সুপ্রিম কোর্ট হতে সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে একদল নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী সাহায্য করে থাকে, তবে এ সময় সামরিক বাহিনীর কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে থাকে। তবে এই তত্ত্বাবধায়ক সরকারের অভিনব পদ্ধতি প্রথম কে প্রস্তাব করেন সঠিকভাবে বলাটা অত্যন্ত কঠিন ব্যাপার, কারণ ৮০-র দশকে জামাতের তৎকালীন আমির গোলাম আজম তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াত আয়োজিত এক জনসভায় এই ফর্মুলা পেশ করেন বলে শোনা যায়। আবার অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় এই পদ্ধতির উদ্যোক্তা তারা। অন্যদিকে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে বিএনপির নেতা নাজমুল হুদা নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপক হিসেবে দাবি করেন। শুধু তাই নয়, তিনি আরও বলেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব উপস্থাপনের জন্য তাকে পঞ্চম জাতীয় সংসদের মন্ত্রিসভা থেকে অপসারণ করে। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় প্রথম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ ১৯৯১ সালে পদত্যাগ করেন। এরপর কাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক করা যায় সেই বিষয়ে তারা আলোচনা করে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তৎকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নির্বাচন করা হয়। তিনি শর্ত দেন যে নির্বাচনের পর তিনি আবার তার কাজে ফেরত যাবেন। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের কথা সংবিধানে উল্লেখ না থাকলেও সকল দলের মতামতের পরিপ্রেক্ষিতে মূলত সেই সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নির্বাচন করা হয়। এরপর ১৯৯৪ সাল থেকে সকল দল সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে। এরপর ১৯৯৬ সালে বর্তমান আওয়ামী লীগ বামপন্থী দলের সাথে যুক্ত হয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য দাবি জানায়। এরপর সংবিধানের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল থাকে ৩ মাস। সংবিধানে উল্লেখ থাকে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার অধীনে ১০ জন সদস্য নিয়ে এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। ২০০৭ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অস্থায়ী সরকার গঠন করে নির্বাচনের ডাক দিলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সে নির্বাচন বর্জন করে। এরপর ২০০৭ সালের জানুয়ারিতে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যায়। একদলীয় নির্বাচনের কারণে দেশে সংঘাতের সৃষ্টি হয়, তাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদকে সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা পদ থেকে সরে যেতে বলেন। সেনাবাহিনীর এই হস্তক্ষেপের ঘটনা 111 বা ১১ নামে পরিচিতি পায়। এবার সেনাবাহিনীর সহযোগিতায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। ড ফখরুদ্দিনের নেতৃত্বে প্রায় ২ বছর পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সাধারণ নির্বাচন ঘোষণা করা হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। এরপর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলে ২ বছর ক্ষমতায় থেকে তারপর নির্বাচন দিয়েছিল। সে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। সপ্তম, অষ্টম ও নবম নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ড ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ক্ষমতা ধরে রাখা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমনের নামে মামলা নির্যাতনের অভিযোগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বৈধ করা হয়। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমাজের সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। অতঃপর টানা ৩ ঘণ্টা আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও ৩ বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকের সিদ্ধান্তে ড মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।
আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।